এটা আসলে ডিপেন্ড করে ওহ, দর্শকদের মান্নার উপরে, ইন্টারভিউ। ফিল্ম ডিরেক্টর। অনেকে হিরো হিরোইনদেরকে দেখতাম যে হচ্ছে ওনারা হচ্ছে গান করছে, নাচ করছে, তো তো তখন আমারও ওরকম দেখে দেখে ইচ্ছে হতো যে হচ্ছে। এখন আমি চলচ্চিত্রে আছি। চলচ্চিত্র মানে অনেক বড় মিডিয়া, তো এখানে কাজ করে বেশি ভালো লাগছে। শুরু করছি চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ছায়াবাণী। ছায়াবাণী এবং ভিডিও শুরুতে আমার শুভেচ্ছা নেবেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আজকে যে ভিডিওটি রিয়েকশন করতে যাচ্ছি, তো আজকের ভিডিওটি আমি প্রথমেই বলে নিই যে আসলে আজকের ভিডিওটি অনেক দীর্ঘ একটি ভিডিও হবে। তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসলে আজকের ভিডিও সম্পর্কে, যে ভিডিওটি রিয়েকশন করতেছি তার সম্পর্কে আমি আসলে দুটি কথা বলে নিই, তারপরে অবশ্যই আমরা ভিডিওটি দেখা শুরু করে দিব। তো আজকে যে ভিডিওটি রিয়েকশন করতেছি, এই ভিডিওটি আসলে যারা 90 দশকের যারা দর্শক আছেন, যারা 90 দশকে আসলে সিনেমা ভালোবাসতেন এবং বাংলাদেশ টেলিভিশন দেখতেন, এই প্রজন্মের আসলে অনেকেই জানবেন না যে 90 দশকে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশ টেলিভিশন, মানে বিটিভি, এবং পাশাপাশি রেডিও। আর তার পাশাপাশি আরও আছে, তো আর আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, যে কথাটি বলতে চাচ্ছিলাম যে 90 দশকে মানে মাঝামাঝি ধরেন 95-96 সাল থেকে আসলে আমরা টেলিভিশন দেখা শুরু করেছি বা টেলিভিশন দেখতে পাই। তো 90 দশকের সেই সময় যারা দর্শক আছেন তাদেরকে যদি আসলে প্রশ্ন করলে, অথবা তারা অবশ্যই জানেন যে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু অনেক জনপ্রিয় অনুষ্ঠান ছিল, ভালো ভালো অনুষ্ঠান হতো সে সময়। তো যাই হোক, যদি আমরা জনপ্রিয় দিক থেকে আসি তাহলে প্রথমেই আসলে ইত্যাদি, যেটি এখনও আসলে প্রচার হয় এবং সব প্রজন্মের দর্শক আসলে এই অনুষ্ঠানটি দেখেন, ইত্যাদি সেটি বাংলাদেশ টেলিভিশনের সবসময় আসলে 1 নম্বর অনুষ্ঠান। তারপরে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে আলিফ লায়লা সেটি আসবে। সেটিও আসলে তুমুল জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছিল আলিফ লায়লা। এটিও আমরা আসলে বিটিভিতে দেখেছি এবং একটি অনুষ্ঠান দেখার জন্য আসলে 1 সপ্তাহ আসলে অপেক্ষা করা লাগতো, একটি পর্ব মানে 20 মিনিটের একটি পর্ব দেখার জন্য। পাশাপাশি আরেকটি অনুষ্ঠান আছে বিটিভিতে, সেটি আসলে তুমুল জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং সব শ্রেণীর দর্শক আসলে যে অনুষ্ঠানটি দেখতেন সেটি হচ্ছে গিয়ে ছায়াছন্দ। তো ছায়াছন্দ আসলে সেটি সম্পর্কে সবাই জানেন। ছায়াছন্দ হচ্ছে বাংলা সিনেমার 6টি গান অথবা 7টি গান নিয়ে আসলে একটি পর্ব হতো। সেটি আসলে প্রতি সপ্তাহে আসলে হতো না। তো যাই হোক, ছায়াছন্দ কিন্তু মানে এই যে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ছায়াছন্দ আছে, তারপরে শুক্রবারের সিনেমা, এগুলো ছিল সব, এগুলো মোটামুটি কম বেশি সবাই জানেন। কিন্তু তার পাশাপাশি আরেকটি অনুষ্ঠান ছিল যেটি সম্পর্কে আসলে বিটিভির মানে এত জনপ্রিয় অনুষ্ঠান না, আবার আসলে যারা দেখতেন তারা কিন্তু এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করতেন। আর এই অনুষ্ঠানটি হচ্ছে ছায়াবাণী। তো ছায়াবাণীও আসলে যারা সিনেমা রিলেটেড প্রোগ্রাম পছন্দ করেন তাদের আসলে প্রিয় তালিকায় এই ছায়াবাণী অনুষ্ঠানটি ছিল, যেটি পরবর্তীতে চিত্রজগৎ নামেও অনেকদিন প্রচারিত হয়েছিল। তো আমি আসলে মানে ছায়াবাণী নামে যখন প্রচারিত হতো তখন আমি দেখি নাই, তারপরে যখন আসলে চিত্রজগৎ নামে এটি আসলে মানে প্রচারিত হয়েছিল তখন থেকে আসলে এই অনুষ্ঠানটি দেখতাম। তো এটি আমার কিন্তু আসলে মানে যে যে অনুষ্ঠানগুলোর কথা বলেছি ইত্যাদি, ছায়াছন্দ, আলিফ লায়লা, এর পাশাপাশি এই অনুষ্ঠানটি আমারও আসলে খুব প্রিয় একটি অনুষ্ঠান ছিল এবং এই অনুষ্ঠানটি দেখার জন্য আমি আসলে অপেক্ষা করতাম। তো এটি প্রতি সপ্তাহে আসলে মানে প্রচারিত হতো না। তো যাই হোক, আসলে এটি 98, 99 সাল, 2000 সাল পর্যন্ত বিটিভিতে প্রচারিত হয়েছে। তারপরে আসলে কখন বন্ধ হয়ে গিয়েছে সেটা জানি না। তো আসলে আমার ভূমিকাটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর এই অনুষ্ঠানটি। তো তারপরে আসলে 21শে টেলিভিশন সেই সময় চলে আসে এবং আমরা আসলে 21শে টেলিভিশনের দিকেই আসলে অনেকটা মুভ করে ফেলি। আর বিটিভির অনুষ্ঠানগুলো সেরকমভাবে আর দেখা হয় নাই। তো আমি এই অনুষ্ঠানটা আসলে খুঁজতাম। তো আসলে তো এখন যেভাবে আমরা সার্চ করে নিয়ে আসি এভাবে আসলে মানে আনার কোনো সিস্টেম ছিল না। সেটা টেলিভিশন যখন দেখাতো তখনই আসলে দেখতাম। তো জানি না 2000 সালের পর থেকে আসলে এই অনুষ্ঠানটি আমার মনে আছে এখনও। 2000 সালের ঈদুল আজহার একটি পর্ব দেখেছিলাম, তারপর থেকে আসলে আর
দেখি নাই। মানে 2000 সালে যে ঈদুল আজহার আগের দিন একটি, মানে ঈদের আগের দিন যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো নিয়ে একটি অনুষ্ঠান হতো, মানে এই প্রোগ্রামের একটি পর্ব হতো। তো তারপর থেকে কিন্তু মানে আর এই অনুষ্ঠানটি দেখি নাই। তো তারপরে আসলে মাঝে মধ্যে খেয়াল করতাম যে এই অনুষ্ঠানটি হতো, কিন্তু তখন আসলে এই অনুষ্ঠান যে বন্ধ হয়ে গিয়েছে সেটা সম্পর্কে জানা ছিল না বা পত্রিকায়ও আসে নাই। তো যাই হোক, আসলে বাংলা টেলিভিশনের মানে সিনেমা রিলেটেড বাংলাদেশে এর আগে কোনো অনুষ্ঠান হয়েছে কি না আমি জানি না, তবে এটি আসলে বাংলাদেশে টেলিভিশনে বাংলাদেশের সিনেমা নিয়ে আমার কাছে মনে হয় যে প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে এটি। এর উপস্থাপিকাও আসলে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, উনি হাসনা হেনা। তো আমি আসলে কয়েকটি পর্ব দেখেছিলাম, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে প্রথম আমি আসলে সিনেমার যে শুটিং হয়, যেভাবে শুটিং হয় এটা দেখেছিলাম। এবং এখানে আসলে প্রথম অনেক তারকাই আছেন যারা আসলে ভিডিওতে ইন্টারভিউ দিয়েছেন। আমার কাছে মনে হয় অন্যান্য অনুষ্ঠান থাকলে জানি না, তবে এটাতে আমরা আসলে প্রথম দেখেছিলাম। তবে আমার কাছে এটা বেশি ভালো লাগতো, মানে শুটিং, তারা মানে শুটিং স্পটে গিয়ে সিনেমার শুটিং কীভাবে হয় সেটি দেখাতেন। তো এটা আসলে খুবই ভালো লাগতো এবং আমি আসলে খুবই এনজয় করতাম এই সেগমেন্টটি। টোটাল অনুষ্ঠানটাই আসলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, তারপরে আসলে অনেক খোঁজাখুঁজি করেছি আমি, গুগল যখন আসলে, তো গুগলে আমি কিন্তু সার্চ করেছি এই অনুষ্ঠান এবং এই উপস্থাপিকার নাম দিয়ে, কিন্তু আসলে কোথাও কিছু পাইনি। তো আজ থেকে প্রায় বছরখানেক আগে, আজ থেকে বছর 2 বছর আগে কিন্তু আমি ইউটিউবে সার্চ দিয়েছি, কিন্তু এই নামে আসলে প্রোগ্রাম আসে না। তো অনেক কষ্ট করে আসলে আজ থেকে বছর 2 বছর আগে কিন্তু আমি অবশেষে ইউটিউবে আসলে এই অনুষ্ঠানটি পেয়ে যাই। তো তারপর থেকে আসলে আমি প্রায় 1 বছর থেকে ভিডিও রিঅ্যাকশন করতেছি। তো সেই সময় থেকে আসলে ইচ্ছা ছিল যে এই ভিডিওটি রিঅ্যাকশন করব, তো সেটা আসলে আর করা হচ্ছিল না। তো আজকে আসলে ফাইনালি এই অনুষ্ঠানটি আমি রিঅ্যাকশন করে রাখতেছি। তো খুব ভালোই একটি অনুষ্ঠান ছিল এবং 90 দশকে যারা দেখেছেন তাদের, আমার কাছে মনে হয় আজকে আবারও তারা মানে নস্টালজিয়ায় ভুগবেন এই অনুষ্ঠানটি দেখার পরে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আমি অনেক ভূমিকা দিয়েছি, তো আর ভূমিকা না দিয়ে চলুন আমরা অনুষ্ঠানটি দেখা শুরু করে দিই। আর বন্ধুরা, আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই ভিডিওটি আমি পেয়েছি এই উপস্থাপিকার চ্যানেল হাসনা হেনা ইউটিউব চ্যানেল থেকে আসলে এই ভিডিওটি পেয়েছি। তো অবশ্যই আমি এর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। হাসনা হেনা আপুকে অসংখ্য ধন্যবাদ, তিনি আসলে এই অনুষ্ঠানটি আপলোড করার জন্য। শুরু করছি চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ছায়াবাণী। ছায়াবাণী। এই মিউজিকটা শুনলেই মানে কিরকম মনে আপনাদের হতো। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই শরীরে জোশ অন্যান্য চলে দিনে আসতো। আজকেও আমাদের অনুষ্ঠানে থাকছে ছায়াছবির বিভিন্ন দৃশ্য, গান, শুটিং, তারকাদের সাক্ষাৎকার, পরিচালকের সাক্ষাৎকার, দর্শকদের স্বাধীন মতামত, চিঠিপত্রের জবাব এবং ফটো সেশন। দর্শক মণ্ডলী, ছবিতে অভিনয় কিন্তু রেডিমেড কোনো পোশাকের মতো নয়, আবার চিপে আটকে দেওয়া আচারের বোতলও নয়। শিল্পীরা হচ্ছে কাদামাটি, আর চরিত্র মাত্রই সমস্ত শিল্পীর কাছে এক মূল্যবান কাঁচামাল। এই কাঁচামাল থেকে কতখানি উন্নত মানের প্রোডাক্ট তৈরি হবে সেটা কিন্তু নির্ভর করছে শিল্পীর অভিনয় শক্তির উপর। দর্শক মণ্ডলী, এখন আমরা কথা বলছি আমাদের চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকা শাবনূরের সঙ্গে। শাবনূর, আপনাকে ঘিরে দর্শক শাবনূরের এই ইন্টারভিউটি দেখবেন, এটি আসলে শাবনূরের একদম প্রথম দিকের ইন্টারভিউ। সেই কৌতূহল থেকেই আমাদের প্রথম প্রশ্ন, আপনি চলচ্চিত্রে কখন, কেন এবং কিভাবে এলেন? চলচ্চিত্রে কীভাবে এলাম, ছোটোবেলা থেকে আমার মোটামুটি শখ ছিল যে অনেক হিরো হিরোইনদেরকে দেখতাম যে হচ্ছে ওনারা হচ্ছে গান করছে, নাচ করছে। তো তখন আমারও ওরকম দেখে ইচ্ছে হতো যে হচ্ছে পর্দায় আমিও এরকম করব। হ্যাঁ, পর্দায় আমিও এরকম করব। তারপর একদিন হুট করে এহতেশাম দাদু যে আমাকে নিয়ে এসছেন, উনি ছিলেন আমার আব্বুর
একসাথে ওনারা মাছ মারতেন, ওনারা মাছ মারার বন্ধু ছিলেন। তো একদিন কথায় কথায় এতেশাম দাদু, আমার আব্বু এতেশাম দাদুকে বলছিল যে আমার মেয়ে মানে এই চলচ্চিত্র জগতে আসতে চায়, তো ও ইন্টারেস্টেড। তখন এভাবেই চলে আসা হলো। হ্যাঁ, তখন আমরা দাদু বললো যে হচ্ছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, আমরা তো সব একই, তুমি আসেন একদিন। তো দাদু একদিন শাবনূর আমাকে একদম মানে দেখে গুছিয়ে কথা বলতে বলল, পারতেছেন না, তুমি আমার বয়স ছবি খুবই নায়িকা। কম বয়সে আসলে একেবারে এসেছিলেন। দেখি ফার্স্টে আমি কথাগুলো শুনে আসলে দরজার সামনে বুঝতে দাঁড়িয়েছিলাম, পারতেছেন। একটা সবুজ এটা শুটিং স্পটে। শাড়ি পরে। তো ফার্স্ট দেখেই দাদু আমাকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তখন বললো যে তুমি আমার ছবির নায়িকা, পেয়েছি, তুমি আমার ছবির নায়িকা। ব্যাস এই থেকে এইটুকুই। আচ্ছা শাবনূর, আমরা যতদূর জানি একটা আপনার প্রথম ছবি চাঁদনি রাতে ফ্লপ করেছিল, কিন্তু তারপরেও আজ আপনি অতি অল্প সময়ে একজন সফল প্রতিষ্ঠিত নায়িকা বলা চলে। তো এই সম্পর্কে আপনার অনুভূতি কি আমাদের কিছু বলবেন? আমার প্রথম ছবিটা খারাপ যাওয়াতে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আর ছবি করব না। তখন দাদু আমাকে উৎসাহ দিলেন, তাছাড়া আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়ে বললেন যে একটা ছবি খারাপ গিয়েছে তাতে কি হয়েছে, তোমার পরবর্তী আরও ছবি যেগুলো তুমি সাইন করেছো সেগুলো রিলিজ হোক, দেখো। তারপর পরবর্তী ছবি দুনিয়ার বাদশা যখন রিলিজ হলো, তখন মোটামুটি ওটা হিট করলো। তারপর আমার উৎসাহটা একটু বাড়লো। এরপর তুমি আমার থেকে সুজন সুখী থেকে আরও অনেক ছবি যখন রিলিজ হলো, তখন দুনিয়ার একটা বাদশা ছবি আমার ফ্লপ তেমন যায়নি, সবগুলো মোটামুটি হিট। ওই থেকে আমার উৎসাহ আরও বেড়ে গেল যে হচ্ছে না, এখন আমি ছবি করব। আমরা এখন কথা বলছি আমাদের চলচ্চিত্রের আচ্ছা, তো আসলে শাবনূরের যে ইন্টারভিউ সেটি শেষ হয়ে গেছে। এখন শক্তিমান অন্য অভিনেতা আসলে interview ওয়াসিমুল দিচ্ছেন। বারী রাজীবের এটি সঙ্গে। আসলে মানে আচ্ছা মিস্টার কয়েকটি রাজীব, পর্বের আপনি মূলত চলচ্চিত্রের প্রথম দিকে ভিডিও নায়ক চরিত্রে সম্ভবত। অভিনয় করতেন। তো নায়ক থেকে ভিলেন চরিত্রে এই যে আপনার সফলতা বা যে এই যে উত্তরণ, এটা কিভাবে হলো? এই ইন্টারভিউগুলো আসলে এটার মূল শুটিং স্পটে গিয়ে হচ্ছে নেওয়া যে হতো। আসলে এবং ওনারা shooting নায়ক spot-এ বা যেতেন ভিলেন এবং চরিত্র shooting বড় spot-এ কথা নয়, shooting বড় কথা হতো। হচ্ছে যে একজন অভিনেতার যে কোনো চরিত্রে অভিনয় করার যদি সুযোগ থাকে, এটা আমি মূলত প্রথম থেকে চিন্তা করেছি। বা নায়ক হতেই হবে, ভিলেন হতে হবে, এমন কোনো বাসনা নিয়ে আমি চলচ্চিত্রে আসিনি। তারপরেও যে কথাটি বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে দর্শক এবং পরিচালক, প্রযোজক এদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তীতে ভিলেন চরিত্রে অভিনয় করতে শুরু করি। অবশ্য এখন আমি শুধু ভিলেন চরিত্রই করছি না, আমি বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করছি। কখনো ফাদার, বিভিন্ন টাইপের চরিত্র অভিনয় করছি। আমি এক ধরনের চরিত্র অভিনয় করছি না ইদানিং। আমরা দেখেছি জনপ্রিয় একটি ছবি কেয়ামত থেকে কেয়ামত ছবিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয় করতে আপনার কেমন লেগেছে? আর আপনার সহশিল্পী সালমান সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। অবশ্যই আমাকে অভিনয় করতে খুব ভালো লেগেছে। আর সালমানের সঙ্গে প্রথম ছবি আমি করেছি, সেখানে সে আমার ছেলের অভিনয় করেছে এবং খুব ভালো অভিনয় করেছে সে প্রথম ছবি হিসেবে। আসলে সালমান খুব ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, হয়তো বেঁচে থাকলে আরও অনেক অনেক সুন্দর অভিনয় করতে পারত। তো সালমানের ব্যাপারে বলতে গেলে ন্যাচারালি আমার একটু কষ্টই লাগে, কারণ ও আমাকে পর্দাতে যেমন বাবা রেখেছে, পর্দার বাইরেও ও যতদিন জীবিত ছিল আমাকে ও ড্যাডি বলেই ডাকতো। তো সেই কারণে আমার খুব মাঝে মাঝে ওর কথা মনে পড়লে কষ্ট লাগে। আপনি কি আপনার কাঙ্ক্ষিত চরিত্রে এখন অভিনয় করতে পেরেছেন বলে মনে করেন? আসলে শিল্পীর তো কোনো তৃপ্তি সহজে হয় না, তবে হ্যাঁ, কিছু কিছু চরিত্র করে তো আমি অবশ্যই আনন্দিত হয়েছি। কেমতে কেমন, তারপরে দেনমোহর, তারপরে আমার নিজের ছবি অন্ধ ভালোবাসা, মান্নার ছবি লুটতারাজ, তারপরে চাঁদাবাজ, তারপরে দাঙ্গা, হীরামতি। আমি যে সমস্ত ছবিতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, বিশেষ করে দাঙ্গা এবং হীরামতিতে, আমি মোটামুটি একদিক থেকে বলতে আমি ভাগ্যবান এদিক থেকে যে আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ আমি পেয়েছি আমার এই চলচ্চিত্রে 18 থেকে 20 বছরের এই ক্যারিয়ারে। আমাদের ছায়াবাণী অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। চিত্রনায়িকা, শিল্পী। আচ্ছা শিল্পী,
আপনি চলচ্চিত্রে কিভাবে এলেন এ সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন? আসলে আমি নাটকের আর্টিস্ট ছিলাম, মঞ্চ নাটক করতাম। ওখান থেকে আমার ফিল্মে আসা, টিভি মডেল ছিলাম। জি, মডেল অ্যাকচুয়ালি আমি মঞ্চের আর্টিস্ট ছিলাম, মঞ্চে থেকে আমাকে ফিল্মে প্রথম করা হয়। আমার প্রথম ছবি হচ্ছে নায়িকা হিসেবে নাগনর্তকী। আপনার নিজস্ব শিল্পী কি নিজস্ব নাম নাকি সিনেমা জগতের নাম? শিল্পী আমার নিজস্ব নাম। হ্যাঁ, রোমান্টিক, অ্যাকশন বা সামাজিক কোন ধরনের ছবিতে অভিনয় করতে আপনার ভালো লাগে? রোমান্টিক ছবিতে বিশেষ করে সবচেয়ে ভালো লাগে অভিনয় করতে। তবে সামাজিক ছবি তো অবশ্যই আছে, সামাজিক ছবিতে অভিনয়। শিল্পীর কথা শুনে মনে হচ্ছে যে উনি আসলে খুব সুন্দর প্রিপারেশন নিয়ে কথা বলতেছেন এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারতেন। আর ওনার আসলে একটি খুব জনপ্রিয় ছবি আছে যেটি আসলে সালমান খানের সাথে প্রিয়জন। অভিনয় করা যায়, একটি গান আছে, অ্যাকশন ছবি ভালো, সব ধরনের চরিত্র করতেই ভালো লাগে। সালমান খানের সাথে আসলে কয়টি আর বলেছিলেন? নায়ক হিসেবে কার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সবার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ যখন না বেসিক্যালি কোনো নেই, যখন যার সাথে কাজ করি তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি, কারণ কাজ করতে হলে সবার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, কাজ করতে হয়। যেটি দেখেছি আর সালমান শাহ, মান্না আপনি দে, অভিনয়ের পাশাপাশি বা অভিনয়ের বাইরে কি করেন অবসরে? সুমন তাহলে গান শুনি, ঘুরে বেড়াই, গল্পের বই পড়ি। আমাদের চলচ্চিত্রের পুরানো শিল্পীদের মধ্যে আপনার প্রিয় নায়ক নায়িকা বা অভিনেত্রী কে? আমাদের শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম এবং আলমগীর ভাই। কথা বলছি চিত্রনায়ক মান্নার সঙ্গে। আচ্ছা মিস্টার মান্না, আপনি মূলত কি ধরনের ছবিতে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা আসলে ডিপেন্ড করে দর্শকদের উপরে, ফিল্ম ডিরেক্টর যারা ছবি বানায় তাদের উপরে ডিপেন্ড করে। আমি বেশিরভাগ সোশ্যাল অ্যাকশন, পলিটিক্যাল, বাস্তবধর্মী ছবিতে আমি অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর অভিনয়ের বাইরে আপনি অবসরে কি করেন? অভিনয় বাইরে যেটা করি, আমি যতটুকু সময় পাই প্রচুর পরিমাণে বই পড়ি, গান শুনি, পরিবারকে সময় দেই এবং তার সাথে যেহেতু ফিল্ম লাইনে আমি জড়িত, অন্য কোনো প্রফেশনের সাথে আমি জড়িত না, আমি ছবি বানাই এবং আমি প্রযোজনা মানে ফিল্মে নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায় প্রযোজনা আমি এসেছি। অভিনয় জীবনে আপনার ভালো লাগা কোনো স্মৃতি যদি আমাদের বলেন। আমি একটা ছবি করেছি, ছবিটার নাম হচ্ছে লুটতরাজ, কাজী হায়াত পরিচালিত। ওই ছবিতে আমি অভিনয় করতে গিয়ে প্রচুর পরিমাণে আমি একটা সিকোয়েন্স করতে যেয়ে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। তো ইমোশনালের রেজাল্ট আমাকে অন্তত 5 মিনিট একটা স্যাড সিকোয়েন্স ছিল, ওই সিকোয়েন্সটা করতে করতে আমি ইমোশনাল হয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমার চোখের পানি বন্ধ হয়নি, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছিলাম এবং আলটিমেট পরবর্তীতে সবাই এসে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, বুঝে সেটা আমাকে আমাদের চলচ্চিত্রে যারা পুরানো শিল্পী ছিল তাদের মধ্যে থেকে কার অভিনয় আপনার ভালো লাগতো? সবার অভিনয় ভালো লাগছে বা লেগেছে, তো এর মধ্যে আমার প্রিয় অভিনেতা রাজ্জাক ভাই আমার সবচেয়ে প্রিয়, আমার ব্যক্তিত্ব, কারণ সে বাংলাদেশের নায়করাজ রাজ্জাক। দর্শক মণ্ডলী, সবসময় বলতেন এই কথা। তো যাই হোক, আসলে মান্নার ইন্টারভিউটি এখন পর্যন্ত ছিল, আরও আছে মান্নার ইন্টারভিউ। তো এই ভিডিওতে আছে কি না জানি না, আমরা দেখতে থাকলে আমার কাছে মনে হয় আরও একটি ইন্টারভিউ আছে আপনাদের সামনে উপস্থাপন করব না, এমন একজন চলচ্চিত্র শুটিং এর ব্যক্তিত্বকে দৃশ্য আছে, যাকে না তো পেলে আমরা হয়তো আমাদের সেটা দেখতে চলচ্চিত্র পাবো শিল্পই ভিডিওর গড়ে একটু পরে। উঠতো না, যিনি প্রায় দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের চলচ্চিত্র শিল্পের সেবা করে আসছেন। এককালের ক্যাপ্টেন রহমান, আজকের চলচ্চিত্রে জনাব এহতেশাম। আমাদের চলচ্চিত্রে আপনি মূলত মুখের প্রতিষ্ঠাতা হিসেবে সর্বজন স্বীকৃত। আপনি কি আজ আমাদের বলবেন যে এই চলচ্চিত্র শিল্পের শুরু থেকে এই পর্যন্ত আপনি যে সমস্ত নায়ক নায়িকা আমাদের উপহার দিয়েছেন, সেক্ষেত্রে কোন বিষয়গুলির প্রতি আপনি প্রাধান্য দিয়েছেন নায়ক নায়িকা নির্বাচনে? ধন্যবাদ, প্রশ্নটা তুমি সুন্দর করেছো দাদু। দেখো, আমি যখন এই চলচ্চিত্রে আসি তখন তো কোনো শিল্পী ছিল না,
সো আমাকে আমি বাধ্য ছিলাম নতুন নতুন শিল্পী খুঁজে বেড়াতে, এবং সেই অভিজ্ঞতাই আজও আমাকে নতুন শিল্পী খুঁজে বেড়াই। আমি কারোর ছবি দেখি না, কারো কোনো রকমের করি না। এহতেশাম আসলে নতুন মুখে উনি আসলে শিল্পী থেকে কাজে করেছিলেন। উনি অনেক মানে নায়ক নায়িকা এই ইন্ডাস্ট্রিতে এনেছেন। তিনি আমার যদি ভুল না হয় তাহলে তিনি শাবানা ম্যাডামকে এনেছেন এবং শাবনূর, নাইম, শাবনাজ তাদেরকে এনেছেন এবং সর্বশেষ তিনি মুনমুনকেও আসলে তিনি এনেছিলেন ইন্ডাস্ট্রিতে। তো তিনি আসলে আরও অনেককেই হয়তো তিনি এনেছেন, যেটি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো উনি অডিও টেস্ট নেই না, ভিডিও দেখি আসলে না, দাদু বলে আমার ডাকতো। চোখকে আমি বিশ্বাস তো করি। আমার চোখে ওনাকে নিয়ে যে আসলে ভালো পত্রিকায় লাগে অনেক কিছু পড়েছিলাম, তখন তো আমি ওনার তাকে ভিডিও প্রশিক্ষণ দেখে। দিই। ছাড়া কেউ শিল্পী হতে পারে না। আমি জানি এদেশে নিত্য নতুন ছেলেমেয়েরা ছবিতে আসতে চাচ্ছে, কিন্তু প্রশিক্ষণের অভাবে তারা সে সুযোগ পাচ্ছে না। এমনিভাবে অতীত থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নতুন শিল্পী পেয়েছি। এবারও আমি একটা নতুন ছবি করছি, সেটির নাম হলো পরদেশী বাবু, যে ভারতের সঙ্গে যৌথ। এখানেও একটি নতুন শিল্পী নিচ্ছি, সাথী, যিনি মিস বাংলাদেশ হয়েছিলেন 1995 সালে, এবং খুব সুন্দরী মেয়ে, অতি শিক্ষিতা, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট, এবং আমি বিশ্বাস করি সে একজন নাম করা সাথী। শিল্পী হবে, যার নাম পুরো ভারতে ছড়িয়ে পড়বে। আমাদের চলচ্চিত্রে একটা সময় এসেছিল যখন দর্শকরা প্রায় ছবি দেখা বন্ধ করে দিয়েছিলেন, হল বিমুখ হয়ে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই আপনি চাঁদনি ছবির মাধ্যমে নতুনদের জোয়ার আনেন এবং দর্শকদের হলে ফিরে কি কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে। এটা কমন জিনিস কি ওল্ড অর্ডার চেঞ্জ ইল্ডিং প্লেস টু নিউ। সবকিছু পুরোনাকে সরে যেতে হবে নতুনদের জায়গা করতে। এই জিনিসটা আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসই আমি সবসময় নতুন নতুন শিল্পী আনি। এটি নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ যে বর্তমানে প্রচুর নতুন মুখ আমাদের চলচ্চিত্রে আসছে বা আসতে চাচ্ছে। আমাদের ছায়াবানী অনুষ্ঠানেও তারা প্রচুর চিঠি পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে কিভাবে চলচ্চিত্রে আসা যায়। আপনি কি আজ আমাদের বলবেন যে চলচ্চিত্রে আসতে হলে তাদেরকে কি কি করতে হবে বা কি করণীয়? খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আগে যারা আসলে সিনেমা সম্পর্কে আগ্রহী ছিলেন, যারা সিনেমায় অভিনয় করতে চাইতেন, তো তারা আসলে কীভাবে চিঠি লিখতেন, এবং উপস্থাপিকা তিনি আসলে এহতেশাম সাহেবকে প্রশ্ন করতেছেন যে তারা সিনেমায় আসতে হলে কিভাবে মানে তারা কি করতে হবে। তো উনি উত্তরটা আমি দিচ্ছেন। আমার কথা এটি বলতে আসলে পারি, বর্তমান অন্যের কথা বলতে পারি না। সময়ের সাথে আমরা একটু মিলিয়ে তারা যদি দেখবো। আমার তো কাছে চলুন আসে, তাদের আমরা মধ্যে শুনি গুণ কীভাবে থাকে, আসলে সিনেমায় আমি যেতে নিশ্চয়ই হতো। তাদের সুযোগ দেব, প্রশিক্ষণ দেবো। কারণ প্রশিক্ষণ ছাড়া কেউ শিল্পী হতে পারে না। কেউ মার পেট থেকে জন্ম নিয়ে। তবে আমি একা তো সেটা করতে পারি না, সবাইকে করতে হবে। অন্যান্য পরিচালকদের এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। কারণ একটা ইন্ডাস্ট্রি এত বড় হয়ে গেছে, সেখানে মুষ্টিমেয় কজন শিল্পীর উপর নির্ভর করে কোন ইন্ডাস্ট্রি তো চলতে পারে না। শুনেছি বর্তমান সরকারও এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন। তারা ট্রাইং টু বিল্ড ইনস্টিটিউট, যেরকম পুনায় কিংবা অন্যান্য জায়গায় রয়েছে, সেরকম ইনস্টিটিউট করারও চিন্তা ভাবনা করছেন। আমি আশা করবো সেটা শীঘ্রই হবে। আর যারা নতুন নতুন আসতে যাচ্ছেন, তারা ছায়াবানীর মাধ্যমে আসতে পারে। তোমরা যদি সেরকম মনে করো আমার কাছে নিয়ে এসো, তাদের ছবি দেখাও, আমি চেষ্টা করবো যেটুকু পারি। কারণ আমি সবটি নতুন শিল্পী করছি। আমি কোনো ছবিতে দ্বিতীয়বার আর পুরনো শিল্পী নেব না। এবার যে ছবিটি করছি, everyone is a new one except রানী সরকার। একটা জিনিস আরও আছে, ফটো সেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ এটা একটা পদ্ধতি আছে যাতে শিল্পীরা করে শিখতে পারে। এই ধরুন আমি একটা নতুন শিল্পী এনেছি, যে সে ফটো সেশন আমি নিজে করিয়েছি, এবং সেটা বাচ্চা মেয়ে, কিন্তু আমি বিশ্বাস করুন ভবিষ্যতে সে আরেকজন সাবানা হবে। তেমনিভাবে ছোট বড় সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। খালি মেয়ে নয়, ছেলেদেরও সুযোগ দিতে হবে, বিলেরও দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে তো আমাদের শিল্পীর প্রয়োজন। আমাদের চলচ্চিত্র ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলবেন? পরিকল্পনা তো আমার একটা চিন্তাধারা আছে, আমার স্বপ্ন যে আমাদের শিল্পীরা বিদেশে কাজ করবে, নাম করবে, এবং দেশের সম্মান বাড়বে। এখন আমি বুড়ো হয়েছি, জানি না কতদিন বাঁচবো, কতদিনটাকে করতে পারবো। তবে আমার বিশ্বাস এই নতুন প্রজন্ম যারা এসছে, তারাই এটাকে এগিয়ে নিয়ে যাবে, তারাই আমাদের একটা সুন্দর শিল্প করে দেবে। ছায়াবানী অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য
আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরাই হলেন ছবির প্রাণ। আমাদের চিত্র জগৎ সম্পর্কে তাদের কি ধারণা, তারা কি বলতে চায়, তারা তো এটি আসলে আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন পর্বটা একসাথে উনি আসলে ইয়ে করে দিয়েছেন। তো এতক্ষণ আমরা দেখেছিলাম যে অংশটা সেটা যখন ছায়াবাণী নামে প্রচারিত হতো তো ছায়াবাণী পর্যন্ত। আর এখন আসলে এই যে পরবর্তীতে আসলে চিত্রজগৎ যখন নাম নেয় তো চিত্রজগতের পর্ব দেখতেছি, মানে একই অনুষ্ঠানে একটু নামটা অন্যরা পরিবর্তন করেছিলেন। ছিল না অনেক চলুন অন্ধকার কিছুক্ষণ অন্ধকার ঘুরে মনে আসি লাগছিল দর্শকের মাঝ ভিডিওগুলো। থেকে। আর এখন আমি এখন কথা চিত্রজগতে বলছি দেখতে পাচ্ছি একজন আসলে দর্শকের একটু সাথে। ভালো আছে কিভাবে, তো আমরা দেখতে থাকি। আচ্ছা, আপনি কি ছবি দেখেন? হ্যাঁ, ছবি তো দেখি, তবে এখনো ছবি দেখি। আচ্ছা, আপনার মনে পড়ে যে এমন একটি ছবি যেটা আপনার ভালো লেগেছে বা আপনার মনে দাগ কেটেছে? ছবি তো ভালো লেগেছে, আগের যে ছবিগুলো ছিল দর্শক যেমন জোরে। নীল আকাশের নিচে, আচ্ছা। তারপরে পিচ ঢালা পথ, তা এই দেখার মতো ছবি। আপনি কি আমাদের মুক্তিপ্রাপ্ত নতুন ছবিগুলি দেখেন? মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে যেমন চাঁদনি রাতে, সৈনিক, ওরা 11 জন, আমার জন্মভূমি ইতিপূর্বে হয়ে গেছে। আচ্ছা, আমরা জানতে চাইবো আপনার আমাদের বাংলাদেশের ছবিতে অভিনীত আপনার প্রিয় নায়ক এবং নায়িকাকে। আমার প্রিয় নায়ক বলতে আমি বলবো সেকালের একজন বলিষ্ঠ নায়ক, নাম হলো রাজ্জাক। যেমন উনি অভিনয় করেছেন ডাকপিয়ন, পিচ ঢালা পথ, নীল আকাশের নিচে, আরো অনেক আর ছবি। আপনার নায়িকা, প্রিয় নায়িকা? প্রিয় নায়িকা উনি এখন মাঝে মাঝে ছবিতে দেখা যায় মায়ের অভিনয় করেন, তবে নায়িকার অভিনয় নয়, সে শাবানা। আচ্ছা, আপনি কি নিয়মিত ছবি দেখেন? হ্যাঁ, ছবি দেখি। আচ্ছা, আপনি বলবেন কি কোন ছবিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে ইদানিং? ইদারিং আনন্দ অশ্রু, জীবন সঙ্গী। জীবন সঙ্গী ছবিটি খুব ভালো লেগেছে, যেহেতু নায়িকা শ্যামা আমাদের মাঝে নেই, তাকে খুব ভালো লেগেছিল আমার। আপনার তার অভিনয় ভালো লাগে? হ্যাঁ, ইদারিং ছবি, কারণ নায়ক সালমান শাহ আমাকে ছেড়ে চলে গেছেন, আমাদের অনেক দর্শকের হৃদয় ভেঙে গেছে আজ। আমাদের হলের পরিবেশ কেমন? হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর। আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি বাংলা ছবি দেখেন? জি দেখি। আচ্ছা, আপনার প্রিয় একজন নায়িকার কথা বলুন। নায়িকা বর্তমানে মৌসুমী ভালো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমাদের ছবিতে এখন মার চরিত্রে কাকে বেশি ভালো লাগে? কবরী ভালো লাগে, তাই না? ছাবানা ভালো লাগে। আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি আমাদের ছবি নিয়মিত দেখেন? মোটামুটি দেখি, আচ্ছা, আপনার আমাদের ছবির নাচ আপনার কাছে কেমন লাগে? তেমন একটা ভালো লাগে না। তবু আপনি আমাদের নাচ সম্বন্ধে একটু কমেন্ট করুন। কার নাচ ভালো লাগে? আগেকার নাচ ভালো লাগে না এখনকার নাচ ভালো লাগে? আগে ফারুকের নাচ ভালো লাগতো, এখন এখন সালমান শাহ প্রয়াত সালমান শাহ নাচ আপনি মোটামুটি হলে গিয়ে রীতিমতো ছবি এটা ঠিক। রীতিমতো না, ভালো ছবি হলে দেখি। আপনি একটু দেখা ছবি নাম বলুন তো আমাদেরকে। দেখা ছবি কেমন সে কেমন দেখলাম সালমান শাহ, ফারুকের অনেক আগে ছবি দেখছি, সুজন সখী। তাই না? এই ধন্যবাদ আপনার। আচ্ছা, আপনি কি ছবি দেখেন? হ্যাঁ, দেখি মাঝে মাঝে। আচ্ছা, আপনি কি বলবেন আপনার প্রিয় কয়েকটি ছবির নাম? হ্যাঁ, ধরেন আপনার এই বিশিষ্ট গবেষক এবং সার্থক পরিচালকই বলা চলে ওনাকে, আমার খুব ভালো লাগে ওনাকে। ওনার 3টি ছবি আছে, তো আয়না বিবির পালা, তারপরে লাল বেনারসি ঘড্ডি, ওইগুলি আমার কাছে খুবই ভালো আচ্ছা, লাগে। আপনি বলতে পারবেন যে আপনার একটি প্রিয় গান? হ্যাঁ, আয়না বিবির পালা একটি গান আমার এখনো মনে পড়ে, সে বাসর বাদো, খুবই ভালো লাগে আমার কাছে। অনেক কথা হলো, আজ আর নয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা প্রযোজক ছায়াবাণী, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। মেকআপ ঢাকা। সম্পর্কে আমার মুখস্থ ছিল এটা। এখন আমরা কথা বলছি এ প্রজন্মের একজন নায়িকা পপির সঙ্গে। ওকে বন্ধুরা, তো আচ্ছা, আসলে পপি, একটি আপনি পর্ব এই শেষ যে হয়েছে, এখন makeup আরেকটি করছেন শুরু হয়েছে, আপনার আমরা shooting এর সম্পূর্ণটাই জন্য, দেখে নিব। এই মেকআপটা কি আপনার বাড়িতে করা সম্ভব হয় নাকি সবসময় মেকআপ ম্যানদের কাছ থেকে আপনাদের মেকআপ নিতে হয়? আসলে মেকআপ ম্যানদের কাছ থেকে মেকআপটা নিতে হয়। গেট আপের ব্যাপারে আমরা চেষ্টা করি, বাট মেকআপ ম্যানদের কাছ থেকে নিতে হয়। তো আমাদের বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম মেকআপ এবং গেট আপ নিতে হয়। তো এটা এক এক সময় খুব কঠিন জিনিস এটা। আজকে যে মেকআপটা আমি নিচ্ছি, গেট আপটা নিচ্ছি, তো এই গেট আপটা খুব সহজ। চলচ্চিত্রে এমনও ক্যারেক্টার আছে, এমনও গেট আপ নিতে হয় যা কঠিন, আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তো মেকআপ ম্যানের সাহায্য অবশ্যই প্রয়োজন হয়। আসলে চলচ্চিত্রে মেকআপ ম্যান এবং মেকআপ একটি বড় ফ্যাক্টর। কিন্তু
আচ্ছা, তো এটি আসলে মানে ছবির শুটিং স্পট থেকে আসলে তারা এই ইন্টারভিউটিও নিয়েছিলেন। আর এই ইন্টারভিউটি দেখতে পাচ্ছি যে মানে এই ভিডিওতে দেখতে পাচ্ছি নায়ক মান্নাকেও মানে শুটিংয়ে দেখা যাচ্ছে। তো এখানে কিছুটা শুটিংও আমরা দেখব। তো এটি আমার কাছে আসলে মনে হচ্ছে যে নায়ক মান্না এবং পপির একসাথে প্রথম ছবি কে আমার বাবা। তো সম্ভবত কে আমার বাবা ছবির শুটিং এটি, কারণ আমি কে আমার বাবা দেখেছিলাম এবং এই যে অভিনয়ের যে ইয়েটা শুটিংটা দেখতেছি, তো এই অংশটা আসলে কে আমার বাবাতে ছিল। উনি হচ্ছেন ইন্সপেক্টর সাথী। এটি আজই আমাদের 98 অথবা 99 সালের ছবি, ঠিক আছে, হ্যাঁ? কে আমার বাবা। পপি, দিলদার। এ পর্যন্ত আপনার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কত? 5টি। আর চারিদিকে শত্রু, দরদি সন্তান, আমার ঘর আমার বেশ এবং জীবন মানেই যুদ্ধ। কাজ করছেন বর্তমান কতটিতে এবং চুক্তিবদ্ধ হয়েছেন কতটিতে? কাজ করছি এই পর্যন্ত 7-8টা, আর চুক্তিবদ্ধ হয়েছি আনুমানিক 10-12টা। আর আপনি মূলত প্রথমে টিভি মডেলিং, নাটক এবং অতঃপর চলচ্চিত্রে এসেছেন। কোন মাধ্যমে কাজ করে আপনার স্বাচ্ছন্দ্য লাগছে? বোঝা যাচ্ছে খুব বিজি আসলে ছিলেন। আমি 3টা মিডিয়াতে কাজ করেছি এবং প্রথমত এটা আমার শখ ছিল যে আমি 3টা মিডিয়াতে কাজ করব। তো 3টা মিডিয়াতে কাজ করেছি এবং 3টা মিডিয়ায় কাজ করে আমার খুব ভালো লেগেছে। এখন আমি চলচ্চিত্রে আছি। চলচ্চিত্র মানে অনেক বড় মিডিয়া, তো এখানে কাজ করে বেশি ভালো লাগছে। আর আপনাকে আমরা কোনো নির্দিষ্ট জুটি বেঁধে কাজ করতে দেখিনি, প্রায় সব নায়কের বিপরীতেই কাজ করতে দেখেছি। আপনি কি জুটি প্রথায় বিশ্বাসী নন? অ্যাকচুয়ালি আমি জুটি প্রথায় বিশ্বাসী না, কারণ আমার যতগুলো ছবি রিলিজ হয়েছে তো সবকটা ছবিতেই বিভিন্ন রকম হিরো আছে। সব হিরোর সাথে আমি কাজ করেছি, সব হিরোর সাথে কাজ করতে আমার ভালো লাগে। তো না, চরিত্রের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে আমি বিভিন্ন রকম বিভিন্ন হিরোর সাথে কাজ করছি। আর অবসরে মানে আপনি যখন সময় পান শুটিং এর বাইরে পরিবারের জন্য কি কিছু করেন বা নিজের জন্য? নিজের জন্য শুধু ঘুমাই আর খাওয়া দাওয়া করি। আর পরিবারের জন্য সময় পেলেই আমি সবাইকে নিয়ে ঘুরতে যাই, আর মানে ভাই বোনদের সাথে মারামারি করি। শিল্প মাধ্যমে আসার ক্ষেত্রে আপনাকে কে অনুপ্রেরণা জুগিয়েছে? আমার সবচেয়ে অনুপ্রেরণা জাগিয়েছে আমার আম্মি, তারপর আমার খুবই ফ্যামিলির খুব সবাই, সুন্দর বিশেষ করে দুষ্টুমি ভাই কথা বোন। বলতেন। ওরা আমাকে বেশি উৎসাহ দিয়েছে এই লাইনে কাজ করার জন্য, এখনো দিচ্ছে। আমি কি করব, কি ধরনের ক্যারেক্টার করব, কি ড্রেস পরবো, সবকিছু ওরা কিন্তু আমাকে বলে দেয় যে আপু তোমাকে এটা ভালো লাগছে, এটা ভালো লাগবে। এগুলো অনেক help আগের করে ভিডিও। ওরা আমাকে। আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। ভক্তদের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রীরা নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন। আগামীতে আপনার কি এ ধরনের কোনো পরিকল্পনা আছে? অবশ্যই প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে